প্রণয়ের ঘোর রাত। আরাফাত আদনান সামি। পর্ব সংখ্যা 19 থেকে 20। দুপুর প্রায় রাত 2:30। আজ শুক্রবার থাকায় নামাজ পড়ে চৌধুরী বাড়ির সবাই দুপুরের খাওয়া দাওয়াত সেরে হলো রুমে জমিয়ে আড্ডা দিচ্ছে, কিন্তু মায়া সেখানে নেই। বাড়ির সবাই আজ একসাথে। মাহিমা চৌধুরী কোন একটা গুরুত্বপূর্ণ কথা বলবে তা শুনতেই সবাই আজ একত্রিত, কিন্তু তা ভুলে সবাই আড্ডা হাসাহাসিতে ব্যস্ত। সবাই ব্যস্ত থাকলেও এদিকে মায়া, রমা, রুবিনা পাটোয়ারির কিছু একটা মনে পড়তেই মাহিমা চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, বড় ভাবি তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু সাইটে আসবে? মাহিমা চৌধুরী সাথে সাথে বললেন, রুবিনা এখানেই বলো না কি বলবে? রুবিনা পাটোয়ারি বলেই ফেললেন, আমাদের কে কি কিছু বলবে? কি কথা বলার জন্য আমাকে আর মার আব্বুকে ডেকেছ তা তো বললে না? মাহিমা চৌধুরী একটু অবাক হয়ে বললেন, ও হ্যাঁ, দেখছো বয়স বাড়ার সাথে সাথে কেমনে সবকিছু কেমন ভুলে যাচ্ছি। তাহলে বলো কি বলবে? আর তোমার সাথেও আমার কিছু কথা ছিল। মাহিমা চৌধুরী যেই কিছু বলতে যাবে অমনি কৌশিক বলে উঠল, আম্মু তোমার সাথে আমার কিছু ছিল, খুব জরুরি কিছু, প্লিজ একটু এদিকে আসো। সাথে সাথে মাহিমা চৌধুরী বললেন, তোমার আবার কি হলো? এদিকে একটু আসো তো। কৌশিকের কথা মতো মাহিমা চৌধুরী এই সবার থেকে সরে এক সাইডে গেল কৌশিকের কাছে। মাহিমা চৌধুরী একটু ফিসফিস করেই বলল, কি হয়েছে কৌশিক? কৌশিক একটু ঝুঁকে চারিদিকে তাকিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আমার আর মার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলে। হ্যাঁ, তোকে না পরশু রাতে বললাম যে শুক্রবারে তোর আর মার সম্পর্কের কথা বলে বিয়েটা ঠিক করব। ওহো আম্মু, তুমি তো ফুফাকে ভালো করেই চিনো, জানোই তো উনি কতটা খারস। মাহিমা চৌধুরী ভ্রকুচকে বলল, কৌশিক উনি তোমার ফুফা হয় না মানে কতটা রাগী? আমি সিউর এখন কোনভাবেই উনি এই বিয়েতে রাজি হবে না। তাহলে তাহলে আর কি এখন বলার দরকার নাই, আমি আগে আমার শ্বশুর মশাইকে ইমপ্রেস করি, তারপর না হয় বিয়ের কথা হবে। আমি বললে ঠিকই রাজি হবে, শর্ত আমাকে বলতে দে। না আম্মু, এমন ভুলেও করো না, পরে আমার আটি সব যাবে। মাহিমা চৌধুরী আচোখে বলল, নিজের মায়ের সাথে এর কিভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, লজ্জা শরম সব কোথায় রেখে এসেছো? ওহো আম্মু, তোমার এটাও মনে নেই? যখন আমি ছোট ছিলাম তখন পুরো পরিবার সহযোগ করে আমার লজ্জা শরম সব ময়মনসিংহ পাঠিয়ে দিয়েছিলে। আমাকে ছেড়ে ও হতচ্ছাড়া লজ্জা শরম তো তখনই চলে গেছে। তুই আমারই তো ছেলে, তাই না? একদম পিওর খাঁটি তোমার ছেলে, কোন সন্দেহ? অসভ্য বলেই চলে গেলেন মাহিমা চৌধুরী। কৌশিক মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল, যাব্বা শাশুড়ি বউ একই রকম দেখছি, বলেই তার মায়ের পিছু পিছু ছুটে গেল। এমন সময় সায়রা চৌধুরী বলে উঠল, কি রে কৌশিক, এতক্ষণ নিজের মায়ের সাথে কি ফিসির করলি? আমাদেরও একটু বল, আমরাও একটু শুনি। কৌশিক মুচকি হেসে বলল, না কাকি, তেমন কিছু না। ঠিক আছে, বলতে হবে না, আমি বা কার কি লাগি হুমুম। কৌশিক সাথে সাথে বলে উঠল, ওহ হো কাকি, তুমিও না। সায়রা চৌধুরী একটু অভিমানী স্বরেই বলল, ঠিক আছে ঠিক আছে। এমন সময় হঠাৎ মার বাবা অমিতাভ পাটোয়ারি মাহিমা চৌধুরী কে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাবি কিছু কি বলবেন? মাহিমা চৌধুরী হাত বাড়িয়ে কিছু বলতে চেয়েও বললেন না, কারণ কৌশিক পেছনে থেকে মানা করছিল বলে। অতঃপর বলল, আসলে সবাইকে একসাথে কতদিন ধরে দেখি না, তাই ভাবলাম তোমাদের ডেকে পাঠাই। ও আচ্ছা ভাবি, কোন সমস্যা নাই, আপনার যখনই মন চাইবে আমাদের ডাকবেন, আমরা চলে আসবো, না হলে পুরো পরিবার সহ আমাদের বাড়িতে চলে যাবেন। আচ্ছা ভাবি, আমার কিছু কাজ আছে, তাহলে আমরা আজ আসি। সাথে সাথে রুবিনা পাটোয়ারি বললেন, এই না আপনি যান, আমি কাল যাব। ঠিক আছে, কাল চলে এসো তাহলে। বড় ভাইজান, ছোট ভাই, আজ আমি উঠি তাহলে। সময় করে আপনারা কিন্তু আমার বাড়িতে যাইয়েন। পাশ থেকে কৌশিকের বাবা আশরাফ চৌধুরী বললেন, আজকে থেকে যাও, কালকে না হয় যেও। না বড় ভাই, আমাকে অফিসে যেতে হবে, কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা বড় ভাই। কথাটা বলে একটু থামলো, অতঃপর রুবিনা পাটোয়ারির দিকে তাকিয়ে বলল, মায়া কোথায়? রুবিনা। রুবিনা পাটোয়ারি বললেন, হয়তো রুমে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমরা সময় মতো চলে এসো, আমি যাচ্ছি। সাবধানে যাইয়েন। আচ্ছা বলেই চলে গেলেন অমিতাভ পাটোয়ারি।
সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের বুক জুড়ে ছড়িয়ে পড়েছে ম্লান রঙের আলো। পশ্চিম আকাশে অস্তগামী সূর্য যেন লজ্জায় মুখ লুকোচ্ছে। সারাদিনের ক্লান্তি শরীরে থাকলেও মনটা আজ অদ্ভুত হালকা কৌশিকের। তবে একটা কেমন শূন্যতা তাকে পেয়ে বসেছে। সারাদিন মার সাথে দেখা হয়নি যে। মনকে শান্ত করতে ছাদের দিকে রওনা দিল কৌশিক। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই দূর থেকে এক চঞ্চল কিশোরীকে ছুটে আসতে দেখল সে। চোখে এক চিলতে দুষ্টুমি, চুলগুলো এলোমেলো, তবু কতটা প্রাণভরা। মেয়েটাকে দেখে ঠোঁটের কোণে অজান্তেই এক চুপচাপ হাসি খেলে গেল কৌশিকের মুখে। মায়াও কৌশিককে দেখেছে, কিন্তু চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেমন করে উঠল তার। লুকিয়ে পড়ার মরিয়ার চেষ্টা করেও পারল না। বাতাসে নরম করে বেজে উঠছে তার পায়ের নুপুরের রুনঝুন শব্দ। হাতে কৌশিকের দেওয়া কাচের লাল চুড়িগুলো ঠোকাঠুকিতে যেন নিজের মনের কথা বলছে। সে এসেছে। ঠোঁটের কোণে লাজুক হাসি, গালে হালকা লাল আভা, সব মিলিয়ে মায়া যেন এক টুকরো লজ্জায় ভেজা সন্ধ্যা। কৌশিক কাছে এলে যেমন বুকের ভেতর তোলপাড় হয়, কথা হারিয়ে যায়, আবার মানুষটা দূরে থাকলে তেমনই কষ্টে বুক জ্বলে ওঠে তার। কাছে আসলে লজ্জায় নিজেকে সামলানো দেয়, দূরে গেলে মনে হয় প্রচণ্ড আপন কেউ হারিয়ে যাচ্ছে। মায়া তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে চাইল, কিন্তু পাশ কেটে যেতেই কৌশিক তার সামনে হাত বাড়িয়ে পথ আটকে দিল। এক মুহূর্তে থমকে গেল মায়া। নিস্তব্ধ বাতাসে শুধু তার দ্রুত নিঃশ্বাস আর কাচের চুরির রুনঝুন রুনঝুন মৃদু আওয়াজ। মার গাল লজ্জায় রঙিন হয়ে উঠল। কৌশিক আর চোখে তাকালো মার পানে, অতপর নরম স্বরে বলল, সারাদিন কোথায় ছিলি মায়া? মায়া যেন লজ্জায় মরি মরি অবস্থা। হাত দিয়ে গায়ের উড়োনার এক সাইড ধরে কচু মুচু করতে করতে বলল, কোথায় আবার? আপনাদের বাড়িতেই তো ছিলাম। তাহলে তোকে দেখতে পেলাম না কেন? আমাকে খুঁজেছিলেন? কৌশিক একটু ভাব নিয়ে বলল, আমি তোকে কেন খুঁজতে যাব শুনি? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? বল, আমি তোকে কেন খুঁজতে যাব? মার লজ্জায় লাল নীল হতে হতে বলল, কারণ? কি কারণ? আমি? কি আমি আমি করছিস যে? কৌশিক ভ্রুকুৎখাল। মায়া বলল, অসভ্য। কৌশিক আবারও ভ্রুকুৎখাল। ইতর নীর। হ্যাঁ পরে। চৌধুরী র। পরে। একমাত্র। পরে বল না। হা। কি হলো পুরোটা বল। মায়া ভেঙচি কেটে বলল, পারবো না, বুঝে নেন। বল না। পারবো না। পারবি না? না পারবো না। মায়া কথাটা বলা মাত্রই কৌশিক মায়াকে এক টানে কোলে তুলে নিল। এই এই কি করছেন? নিচে নামান, পরে যাব তো এখানে পরলে কিন্তু আর হাডি গুডি এক থাকবে না। কৌশিক ছাদের যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে বলে, চুপ থাক, না হলে এখানেই ছেড়ে দিব। এই না না। তাহলে বাক্যটা সম্পূর্ণ কর। মেষের কথাটা বলে। কোনটা? কারণ আমি যে অসভ্য নীর চৌধুরীর একমাত্র ভা। এত মিস্টেক করেন কেন? ইতর তো বলেন নাই। কৌশিক ভ্রুকুচকে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই লাগিয়ে নে। তাড়াতাড়ি পুরোটা বাক্য শেষ কর, না হলে এইখানে। মায়া ভয়ে লজ্জায় চোখ খিচে বলে উঠল, এই না না, কারণ আমি যে অসভ্য ইতর লম্পট নীর চৌধুরীর একমাত্র ভালোবাসা। কৌশিক মুচকি হেসে আচোখে বলল, গুড গার্ল। কিন্তু তুই একটা ওয়ার্ড বেশি লাগালি কেন? কারণ আপনি যে আমার অসভ্য পুরুষ। কৌশিক ভ্রুকুচকে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই লাগিয়ে নে। তাড়াতাড়ি পুরোটা বাক্য শেষ কর, না হলে এইখানে। মায়া ভয়ে লজ্জায় চোখ খিচে বলে উঠল, এই না না, কারণ আমি যে অসভ্য ইতর লম্পট নীর চৌধুরীর একমাত্র ভালোবাসা। কৌশিক মুচকি হেসে আচোখে বলল, গুড গার্ল। কিন্তু তুই একটা ওয়ার্ড বেশি লাগালি কেন? কারণ আপনি যে আমার অসভ্য পুরুষ। মার কথা শুনে কৌশিক ভ্রুকুচকাল। তারপর ঠোঁটের কোণে টেনে তুলল এক চিলতে দুষ্টু হাসি। ঘোর লাগা কণ্ঠে বলল, তাহলে আর একটু অসভ্য পুরুষ হই। কৌশিকের কথায় মায়া ভুরু তুলে তাকালো, চোখ মুখ খিচে বলল, এই না, এতটুকুই যথেষ্ট। এটাকেই কে সামলায়? কৌশিক হেসে বলল, কেন? তুই আছিস না। তুই সামলাবি আমায়। আমার মায়াবতী সামলাবে আমায়। মায়া আর চোখে তাকিয়ে ঠোঁটে ব্যঙ্গের হাসি টেনে বলল, আপনার মায়াবতীকেই কে সামলায় শুনি? কৌশিক ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে উত্তর দিল, কেন? আমি? আমাকে কি চোখে পড়ে না? আমি সামলাবো তোকে। মায়া মুখটা কুঁচকে এক ভেঙচি কেটে বলল, তাহলে একটা কাজ করেন, আমাকে আপনার সামলাতে হবে না। আমার বদলে আপনি নিজেই নিজেকে সামলান ওকে।
কৌশিক এবার থেমে গেল। নিচু স্বরে, প্রায় ফিসফিস করে বলল, সামলেছি তো। পুরো 24টা বছর নিজেকে খুনে গুনে সামলে রেখেছি শুধু আমার মায়াবতীর জন্য। আর পারবো না, এবার তোর পালা। মায়া চোখ বড় বড় করে তাকালো, তবুও মুখে ব্যঙ্গের ছায়া রেখে বলল, কি আমার পালা? আমার পালা করছেন শুনি? নিজেকেই সামলাতে পারি না, আবার আপনার মতো সারকে আমি সামলাব? মার কথা শুনে হঠাৎ কৌশিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সে মার দিকে স্থির চোখে তাকিয়ে ডেকে উঠল, মায়া। মার খুব হাসি পাচ্ছিল, কিন্তু তা কৌশিকের সামনে প্রকাশ করল না। নিজের হাসি চেপে রেখে মৃদু স্বরে বলল, আপনি কি মাত্র আমায় দেখলেন, কৌশিক ভাই? কৌশিক হঠাৎই মায়াকে কোলে থাকা অবস্থায় এক হাতে শক্ত করে ধরল, আরেক হাত দিয়ে তার গাল আলতোভাবে ছুঁয়ে বলল, বেশি পাকনা হয়ে গেছিস তুই। মায়া ঠোঁট বাঁকিয়ে বলল, আমি কি ইচ্ছে করে হয়েছি নাকি? আপনিই তো পাকিয়েছেন। এখন কিছু বললেই আমার দোষ। হুম। ছাদের কাছাকাছি এসে পড়েছে তারা দুজন। চারপাশে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আকাশে ঝুলে আছে ফিকে চাঁদ। এমন সময় মায়া আবার বলল, ছাড়ুন, নিচে নামিয়ে দিন আমাকে। কৌশিক বলল, এত কথা বলছিস কেন? নিচে নামান, অনেক কাজ আছে আমার। আগে আমি, পরে তোর কাজ। মায়া চোখ কুঁচকে বলল, কেউ দেখে ফেললে সমস্যা হবে তো? হবে না। মামি দেখলে না? কৌশিক মার কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলবে না। আর তুই এত কথা বলিস কেমন করে রে? একবারও চুপ থাকতে পারিস না? না, পারি না। কৌশিক ভ্রু কুঁচকে তাকালো। একদম মুড নষ্ট করবি না, মায়া। মায়া কিছু বলতে যাওয়ার আগেই কৌশিক রাগান্বিত চোখে তার দিকে তাকালো। সেই চোখের তীব্রতার সামনে মায়া হঠাৎ বিষম খেয়ে গেল। শ্বাসটাই সরে গেল, আর শব্দ বেরোলো না। কৌশিক মায়াকে কোলে নিয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগোতে লাগলো। ছাদের পৌঁছাতেই ছাদের কোণে কৌশিক মায়াকে নিয়ে গিয়ে ধীরে ধীরে দোলনায় বসিয়ে দিল। আজকের আকাশটা একেবারেই রোমান্টিক ছিল, মৃদু ঠান্ডা হাওয়া, আকাশ জুড়ে ছড়িয়ে থাকা হাজারো তারা এবং তাদের মাঝে একা একটি চাঁদ যেন চারপাশে তার আলো ছড়িয়ে দিচ্ছিল। সেই আলোয় আকাশটা যেন রূপলি মায়ে ভরা, ছোট ছোট তারার ঝলকানি চাঁদের আলোকে আরো উজ্জ্বল করে তুলছিল। হালকা বাতাসে দোলনাটা আস্তে আস্তে দুলছে। মায়া চুপচাপ দোলনায় বসে আছে, মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে হাজারো ভাবনার সমুদ্র। হাওয়ার সঙ্গে তার চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছিল বারবার, যেন বাতাসও তার মনকে ছোঁয়াচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ কৌশিক কিছু না বলেই দোলনার একপাশে বসে পড়ল। দুই পা উল্টো দিকে দিয়ে ধপ করে শুয়ে পড়ে মাথা রাখল মার হাঁটুর ওপর। মায়া হঠাৎ চমকে উঠল। কৌশিকের এমন আচরণ দেখে মায়া হতভম্ব হয়ে পড়ল। চোখ বড় করে তাকিয়ে রইল। কৌশিক মায়াকে দেখে মুচকি হাসল। হঠাৎ কৌশিক মার নাকে আলতো করে টোকা দিয়ে বলল, এইভাবে কি দেখছিস? চোখ দিয়েই গিলে খাবি নাকি? কৌশিকের কথায় মার দম বন্ধ হয়ে গেল, কিন্তু সে কোন উত্তর দিল না। মায়া চোখ বন্ধ করে বসে রইল, নিজেকে আবেশে ভাসিয়ে নিয়ে এই সুন্দর মুহূর্তের ছাপ নিজের মনে গেঁথে নিল। কিছুক্ষণ স্থির থাকলো, তারপর চোখ খুলে শান্তির একটা নিঃশ্বাস নিল। কৌশিক মার এমন আবেশময় প্রতিক্রিয়া দেখে ভ্রুকুচকাল। কি হলো, মায়া? কি এত ভাবছিস? মার চোখ তখন কৌশিকের 4-5 ইঞ্চি চুলের ওপর গিয়ে পড়ল। সে বলল, কৌশিক ভাই, আমি কি আপনার চুলে হাত বুলাতে পারি? বুলা, কে মানা করছে তোকে? না, আমি শুনেছিলাম ছেলেরা তাদের চুল এত সহজে কাউকে ছুঁতে। মায়াকে থামিয়ে কৌশিক বলল, ঠিকই শুনেছিস। একটা ছেলে কখনোই তার চুল অন্য কাউকে স্পর্শ করতে দেয় না, যতক্ষণ না সেই মানুষটা তার পছন্দের মানুষ হয়। আর তুই তো আমার প্রাণ, আমার জান, আমার সুইট হার্ট, আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই, আমার মায়ামো মায়াবতী তুই। তাহলে তুই যদি না স্পর্শ করিস, তাহলে আর কে করবে? কৌশিকের কথা শুনে মার ফর্সা মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু অন্ধকারের জন্য সেটা বোঝা গেল না। মায়া লাজুকভাবে জিজ্ঞাসা করল, তাহলে আমি কি ধরব? নিরুদ্বিধায় কৌশিক বলার সঙ্গে সঙ্গেই মায়া তার হাত কৌশিকের চুলে ডুবিয়ে দিল। মায়া চুলে হাত রাখতেই কৌশিক দুহাত বুকে আঁকড়ে ধরে আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। মায়া চুলে হাত বোলাতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ রোহিত ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে ছাদে এসে পৌঁছালো।
ছাদে পৌঁছাতেই সামনে থাকা দৃশ্য দেখে সে স্তম্ভিত হয়ে দাঁড়ালো। রোহিত ফোনটা কেটে তাদের সামনে এসে অবাক হয়ে বলল, আয়া, কেয়া সিন হ্যামামা। পরিচিত কণ্ঠস্বর শুনে কৌশিক চোখ মেলে তাকালো, তবে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে এখনো শুয়ে আছে মার হাঁটুর উপর। মায়া কিছুটা ভয় পেলেও পরে নিজেকে সামলে নিল, কারণ রোহিত তাদের সম্পর্কের বিষয়ে আগে থেকেই জানে, আর যা মায়া বলেছিল। কৌশিক ভ্রুকুচকে রোহিতকে দেখে বলল, দিলি তোর রোমান্টিক মুহূর্তের 13টা বাজিয়ে। এখানে তোর এখনই আসা লাগলো, অন্য সময় আসতে পারতি না। রোহিত মুচকি হেসে বলল, সরি ব্রো, সঠিক সময়ে ভুল রাস্তা বেছে নেওয়ার জন্য। আসলে আমি জানতাম না, কথা বলতে বলতে উপরে চলে আসছি। আমি চলে যাচ্ছি, তোমরা কন্টিনিউ করো। বলতেই রোহিত যেই যেতে লাগলো, মায়া পেছনে থেকে বলল, আরে আরে রোহিত ভাইয়া, তেমন কিছু না। কোথায় যাচ্ছেন আপনি? এখানে আসেন, আড্ডা দিই। অনেকদিন হলো সবাই একসাথে বসে আড্ডা দিইনি। মার কথা শুনে কৌশিক আর চোখে তাকালো মার দিকে, তবে কিছু বলল না। সে উঠে বসল মার কোল থেকে। কৌশিক বলল, 13টা বাজিয়ে চলেই যখন এসেছিস, তাহলে এখানে এসে বসো। পরে সবাই একসাথে নিচে চলে যাব। মায়া আর কৌশিকের কথা শুনে রোহিত দোলনার সামনে রাখা বেঞ্চে এসে বসে পড়ল। বসার সঙ্গে সঙ্গেই সে বলল, ঠিক আছে। সাথে সাথে মায়া দুষ্টুমি ভরা স্বরে জিজ্ঞাসা করল, তাহলে রোহিত ভাইয়া, আপনার কি অবস্থা? রোহিত হেসে উত্তর দিল, এই তো, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। কথাটা বলার পর মায়া একটু থামল, তারপর আবার বলল, মোটামুটি কেন? রোহিত অল্প হতাশ স্বরে বলল, মোটামুটি না। চোখের সামনে জলজন্ত একটা কাপল বসে আছে আর আমি সিঙ্গেল। তাহলে আমি কিভাবে পুরোপুরি ভালো থাকতে পারি? মায়া হেসে বলল, না, আপনার এই দুঃখ সহ্য করার মতো না। নিজে সব সেট আপ করে নিয়ে এখন আমাকে নিয়ে মজা করা হচ্ছে। মায়া বলল, আরে ভাইয়া, মজা কেন করব? আচ্ছা, একটা কথা বলি, আপনি কি এখন পর্যন্ত কেউকে পছন্দ করেন নাই, নাকি কেউ এমন আছে যে আপনাকে পছন্দ করে? আমাকে কেউ পছন্দ করে কিনা তা তো জানি না। তাহলে আপনি? মার কথা শুনে কারো কথা মনে পড়তেই রোহিত চুপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কৌশিক বলল, কি রে বল, তোর পছন্দের কেউ আছে? রোহিত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আছে। রোহিতের কথা শুনে মায়া আর কৌশিক জনেই বেশ অবাক হলো। মায়া মুখে হাসি নিয়ে বলল, ওয়াও, গ্রেট। তা ভাইয়া, ভাবির নাম কি? নাম? রোহিত কিছু বলার আগেই ছাদে হাজির হলো তিয়াশা আর নিধি। সবাই একে অপরকে দেখে একটু অবাক হলো। কিন্তু তিয়াশাকে দেখা মাত্রই কৌশিকের চোখ মুখের রাগের ছাপ ফুটে উঠল। সে তার দিকে খিচে তাকিয়ে রইল। তিয়াশা কিছু না বলে নিধিকে সঙ্গে নিয়ে এগিয়ে এসে বলল, কি রে ভাইয়া, তোরা আড্ডা দিচ্ছিস অথচ আমাকে একটা ডাকও দিলি না। রোহিত কোনো উত্তর দিল না। নিধিকে দেখার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো। চোখ ড্যাব ড্যাব করে নিধির দিকে তাকিয়ে রইল। মায়া বিষয়টা ভালোভাবে খেয়াল করল। মায়ার সঙ্গে সঙ্গে সে বলল, তিয়াশা, তুইও চলে এসেছিস, ভালো হয়েছে। এখন আড্ডাটা আরো জমবে। আয়, আমার পাশে এসে বসো। কৌশিক হঠাৎ করেই বলে উঠল। না। মায়া কৌশিকের দিকে তাকিয়ে বলল, না মানে? না মানে সামনে তো অনেক জায়গা আছে, সে বরং সেখানেই। কৌশিকের কথায় মায়া তেমন গুরুত্ব দিল না। তড়িঘড়ি তিয়াশার দিকে তাকিয়ে বলল, তিয়াশা, তোর পাশে ওটা কে রে? তিয়াশার সঙ্গে সঙ্গে উত্তর দিল, ও, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সেম ইয়ারে পড়ি, আপু। মায়া এবার নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নাম কি তোমার? নিধি হেসে বলল, আমার নাম নিধি, আপু। বাহ, ভারী মিষ্টি নাম তো। থামস, আপু। চলো, তোমরা সবাই বসো। আজ আড্ডাটা জমিয়ে হবে। কিন্তু হঠাৎ কৌশিক দোলনা থেকে নেমে বলল, তোরা আড্ডা দে, আমি যাচ্ছি। বলেই কৌশিক যেতে নিবে অমনি মায়া দ্রুত কৌশিকের হাত ধরে বলল, কোথায় যাচ্ছেন কৌশিক ভাই? বসেন না। অনেকদিন পর সবাই একসাথে হলাম, একটু আড্ডা দেই। কাল তো আমি চলে যাব, তাই প্লিজ। কৌশিক তিয়াশাকে দেখে বিরক্ত হলেও মার কথার প্রভাবও উপেক্ষা করতে পারল না। সে আবার দোলনায় গিয়ে বসে পড়ল।
তাদের এই সব আচরণ খুব মনোযোগ দিয়ে দেখছিল তিয়াশা। শুরুতে কিছুটা অদ্ভুত মনে হলেও পরে মুখ উজ্জ্বল হয়ে হাসল। নিধিকে সঙ্গে নিয়ে বেঞ্চে বসে পড়ল তিয়াশা। রোহিত চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। মায়া সব খেয়াল করল। অতঃপর সে বলল, রোহিত ভাইয়া, আপনি কৌশিক ভাইয়ার পাশে এসে বসেন। রোহিত চুপচাপ দোলনার একপাশে এসে বসে পড়ল। সাথে সাথে তিয়াশা বলল, কি নিয়ে আড্ডা দিচ্ছিলে তোরা? আমাদেরও একটু শেয়ার করো। রোহিত কিছু বলতে আগেই মায়া বলল, আড্ডা কেবল শুরু করেছিলাম আর তোমরা এলে। তিয়াশা হেসে বলল, ওহ। মায়া বলল, এভাবে বসে থাকলে বোর হব। চল, কোন একটা খেলা খেলা যাক। পাশ থেকে নিধি বলল, কারো কোনো আপত্তি না থাকলে আমি একটা প্রস্তাব দিতে পারি। মায়া উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ, বলো। নিধি চঞ্চল মুখে বলেই ফেলল, চলুন সবাই মিলে গানের কলি খেলা যাক। অনেক মজা হবে। নিধির কথা শুনে মায়া একটু অবাক হয়ে বলল, গুড আইডিয়া। তাদের কথাগুলো শুনে কৌশিক দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি খেলবো না, তোরা খেল। পাশ থেকে রোহিত উঠে দাঁড়িয়ে বলল, আমিও খেলবো না। কৌশিক হালকা কণ্ঠে বলল, তাহলে চল ভাই, আমরা নিচে যাই। দুইজনে হাঁটা শুরু করতেই মায়া ঝটপট দোলনা থেকে নেমে এসে তাদের সামনে পথ আটকে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? চুপচাপ ওখানে গিয়ে বসে পড়েন। কৌশিক কিছু বলতে যাওয়ার চেষ্টা করতেই মায়া আবার বলল, কোন কথা না? রোহিত ভাইয়া, আপনিও চলুন। মার জোরাজুরি দেখে কৌশিক ও রোহিত বাধ্য হয়ে দোলনায় এসে বসে পড়ল। মায়া এক নজর সবাইকে দেখল। সবার মুখের মানচিত্রের 10-12টা অবস্থা দেখে সে বলল, তিয়াশা আর নিধি, তোমরা কিছু বলবি না? আচ্ছা, কৌশিক ভাই আর রোহিত ভাই, আপনারা এমন একটা কথা বলুন যা শুনলে আমাদের হাসি উঠবে, আবার রাগও আসবে। চাইলে একজনকে নির্দিষ্ট করেও বলতে পারেন। সাথে সাথে রোহিত তিয়াশার দিকে মুচকি হেসে তাকিয়ে দুষ্টু ভরা কণ্ঠে বলল, তিয়াশা বোন আমার, তুই আমার পুরো জিন্দেগি। তিয়াশা নিজের ভাইয়ের মুখ থেকে কথা শুনে অবাক হয়ে বলল, ওয়াও ভাইয়া, সত্যি? তুমি আমাকে এত ভালোবাসো, আগে জানতাম না তো। আরে, পুরো কথাটা তো শোন। তিয়াশা অধীর হয়ে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি বলো, পুরো কথাটা। রোহিত মুখের হাসি চেপে দুষ্টু স্বরে বলল, আথু, এইসব জিন্দেগির উপরে। রোহিতের কথা শুনে সবাই জোরে হেসে উঠল। সবার আড়ালে কৌশিকও হেসে উঠল। তিয়াশার রাগে গদগদ করে বলল, শয়তান! এই, তোর বড় ভাই আমি। আরেকবার শয়তান বললে তোর 32টার মধ্যে 32টা দাঁতি এক ঘুষি মেরে ভেঙে দেব। মায়া তিয়াশার সাইট নিয়ে রোহিতের দিকে তাকিয়ে দুষ্টুমি করে বলল, রোহিত ভাই, কি বললেন? আমার কিউট বোনকে 32টার মধ্যে 32টা দাঁতি ভেঙে দেবেন? তার আগে আমি আপনার 64টার মধ্যে 64টা দাঁতি হাতুড়ি দিয়ে এক বাড়ি দিয়ে ভেঙে দেব। মার কথা শুনে পাশ থেকে কৌশিক আর চোখে তাকালো। কি মায়া, খেলার চক্করে সব ভুলে গেলি নাকি? তুই এটাও জানিস না, একজন ব্যক্তির 64টা দাঁত নয়, 32টা দাঁত হয়। বলেই কৌশিক আর রোহিত হেসে দিল। মায়া কৌশিকের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি জানি। আর আমি এটাও জানতাম যে আপনার ভাইকে কিছু বললে আপনার সহ্য হবে না। তাই ভেতরে কোন না কোন কথা বলবেন। তাই আপনার 32 পার্টি সহ ধরে বলছিলাম। হলো না, 64 পার্টি দাঁত। মার এই কথা শুনে তিয়াশা আর নিধি জোরে হেসে উঠল, কিন্তু রোহিত ও কৌশিকের মুখে হেসে ওঠার চিহ্ন ছিল না। দুজনই মার কথায় হালকা অপমান বোধ করল। রোহিত বলল, এইসব কি, মায়া? না, এত অপমান সহ্য করা যায় না। কৌশিক ব্রো, এবার তুমি কিছু করো। এত অপমান আর নেওয়া যাচ্ছে না। সাথে সাথে কৌশিক মার দিকে তাকালো। মায়া আর চোখে তাকালো কৌশিকের দিকে। কৌশিক মুচকি হেসে তার দিকে চোখের ইশারা ছুড়ে মারল। সাথে সাথে মায়া বিষম খেয়ে দুবার শুকনো ঢোক গিলল। একঘেয়েই কৌশিকের দিকে তাকিয়ে রইল। কৌশিক মার এমন অবস্থা দেখে মনে মনে হাসল। সুযোগটি কাজে লাগিয়ে সে মায়াকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মায়া, তুই মেয়ে হলে কি করতি? মার অপ্রস্তুত ভাবেই মুখ থেকে বেরিয়ে এল, আমি মেয়ে হলে তো। মার কথার মাঝেই কৌশিক মুচকি হেসে বলল, হ্যাঁ পরে। কৌশিক এতটুকু বলতেই পাশ থেকে রোহিত জোরে হেসে উঠল। ভুলটা বুঝতে পেরে মায়া লজ্জায় নিজের মুখ চেপে ধরল।
তারপর কৌশিকের দিকে রাগান্বিত চাহনি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, চালাক, অসভ্য, কুত্তা, বাদুড় লোক একটা। চলবে।